আজকের গল্পে ব্যবহৃত স্থান, কাল, পাত্রের নাম সম্পূর্ণ অবাস্তব এবং কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো রকম মিল পাওয়া গেলে তা কাকতালীয়। শান্ত ঠান্ডা জল সপ্তমুখী নদীতে। নামে নদী হলেও সপ্তমুখী আকারে বিশাল একটা খালের থেকে বড় নয়। বর্ষায় জল টইটুম্বুর হলেও ডিসেম্বরের এই সময় জল একটু কমে যায়। হাতের লগিটা দিয়ে জমে থাকা পানা ঠেলে সরানোর কাজ করছে সুবল। এই ডালিমগড়েরই ভূমিপুত্র সে। আগে ডালিমগড় অজপাড়াগায়ের মতো পড়ে থাকলেও মাসখানেক হলো এই সপ্তমুখীর বুকের ওপর কংক্রিটের ছোট ব্রিজ তৈরির কাজ শুরু হচ্ছে। একটু দূরে বিপিনও আরেকটা নৌকোতে একই কাজ করছে। আজ রাতের মধ্যেই পানাগুলো সরিয়ে পাড়ের কাছে জমা করার কাজ দুজনের, নইলে ম্যানেজার বাবু টাকা দেবেন না। খুবই কড়া লোক তিনি। ও বিপিন, আর কতটা বাকি রে? এই তো রে, হয়েই এলো। জড়ো করতেছি, ভোরবেলা তুলবো সব। ওর তো দেখি অনেকটা বাকি রে। কি করছিস? গেঁজাটা নিস না কিন্তু। এ, বড় মাতব্বর এলে লেখকে রে। তোর মতো নেশারি নাকি আমি? তা হ্যাঁ রে, আছে নাকি তুই একটা? আরে না রে ভাই, দুদিন আগে মনে নাই ম্যানেজার সাথে ধরতে পেরে কি গালটাই না দিল। আর রাখিও সব। সুবল হাতের ঠেলায় এক ঝাঁক পানা সরিয়ে দিয়ে কিছুটা দূরের সাঁকোটার দিকে তাকালো। লণ্ঠনের আলোতে আলেয়ার মতো আলো দেখা যাচ্ছে এদিক ওদিক। ঠান্ডা হাওয়ায় গায়ে ছুরি বসছে। গায়ের চাদরটাও যেন ঠান্ডা আটকাতে পারছে না। সে তুই যাই বলিসনি কেন, ব্রিজটা হলে কিন্তু এখানে অনেক লোক ঘুরতে আসবে। আমাদেরও আয় রোজগার বাড়বে। সারাদিন খুচরো কাজে আর কটা পয়সাই বা হয়। বিপিন তার দিকে না তাকিয়ে লগি ঠেলতে ঠেলতেই বলল, তা যা বলেছিস। আমাদের ডালিমগড় তো আর হেলা ফেলা জায়গা নয়। ওই কাঠের সাঁকোটা, ওটারই তো বয়স হচ্ছে প্রায় 70 বছর। তবে হ্যাঁ, সিমেন্টের ব্রিজ হলি পরে নেত্রবাবুদের আয় রোজগার একটু কমবে। ওটার জন্যই তো অত ঠাটভাট ওদের ডালিমগড়ে। তা যা বলেছিস। শুনেছি নাকি ওরা চেষ্টাও করেছিল যাতে সিমেন্টের ব্রিজটা না হয়। শেষকালে কোনো উপায় না দেখে কলকাতায় গেছে মামলা করতি। এই 3 সপ্তাহ হলো। এই ডালিমগড় জায়গাটার নামে ডালিম থাকলেও কোনো ডালিম গাছ এই গোটা গ্রামে নেই। সপ্তমুখী নদীর পাড়ের এই গ্রামটাকে আধুনিক জগতের সাথে একরকম বেঁধে রেখেছে ওই নেত্রবাবুদের কাঠের ব্রিজটা আর সুবল বিপিনদের মতো লোকেদের ফেরি নৌকা। ওই কাঠের ব্রিজের পারাপারের টাকাতেই বিশাল দালান হাঁকিয়েছে নেত্রবাবুদের পরিবার। ওর জোরেই ডালিমগড়ে একরকম ঠাঁট বজায় রেখেছে তারা। যদিও কাঠের ব্রিজটা তৈরিতে নেত্রবাবুর বাপের সাথে সে সময় ডালিমগড়ের প্রায় অনেক মানুষই হাত লাগিয়েছিল। জলে ডুবে মৃত্যুও হয়েছিল অনেকজনের সে সময়। কিন্তু এখন নেত্রবাবুদেরই একছত্র অধিকার জমে গেছে ব্রিজখানার ওপরে। লগি ঠেলতে ঠেলতে বিপিনের নৌকুটির পিছনের দিকে চোখ পড়ল সুবলের। দেখলো ডিঙির ঠিক পিছনে জল যেন নড়ছে। কোনো বড় মাছ তো এই পানার নিচে নেই। কি ব্যাপার? বিপিন, ডিঙির পিছন দিকে দেখ। কি বলছিস? ডিঙির পিছনে আবার কি? বলেই বিপিন পিছনে ফিরল। দেখলো একটা জায়গার জল ভীষণভাবে আন্দোলিত হচ্ছে, যেন বড় কোনো মাছ ঘাই মেরে ওঠার চেষ্টা করছে। হঠাৎ সুবল দেখলো একটা কালো মূর্তি জল থেকে লাফিয়ে উঠেই বিপিনকে নিয়ে আবার জলে লাফ দিল। সুবল হাঁ করে দাঁড়িয়ে রইল হাতের লগিটা নিয়ে। কি ঘটলো সমস্তটা বুঝতে বেশ কিছুটা সময় লেগে গেল তার। এমন সময় দেখলো কালো কিছু একটা জলের মধ্যে দিয়ে হু হু করে তেড়ে আসছে তার নৌকোর দিকে। সুবল মরিবাচি করে বৈঠা মেরে নৌকো নিয়ে চলল পাড়ের দিকে। যা হোক করে জলের বাইরে যেতেই হবে তাকে। নৌকো কাদা ভরা পাড়ে ঠেকতেই এক লাফে নামলো সুবল। তারপর প্রাণপণে দৌড় দিল ব্রিজের কাজ করতে আসা লোকেরা যেদিকে তাঁবু ফেলেছে সেদিকে। ম্যানেজার তারাপদ ঘোষ অন্যান্য দিনের মতোই তাঁবুর সামনে লোকজনদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর এইটুকু সময় আড্ডা, রান্নাবান্না এইসব করেই কাটে তাদের। সপ্তমুখী থেকে বেশ খানিকটা দূরে ডালিমগড় পোস্ট অফিসের সামনেই তাদের তাঁবু। এমন সময় পানা সরাবার কাজ করছিল এমন একটা লোক অন্তদন্ত হয়ে দৌড়ে এলো সেখানে। তাকে দেখে সবাই ব্যস্ত হয়ে পড়ল। কি ব্যাপার, কাজ শেষ হয়ে গেল? দৌড়চ্ছ কেন? ম্যানেজার স্যার, বিপিনকে কি যেন জলের নিচে টেনে নিয়ে গেল। জলদি চলেন। তারাপদ আর বাকি সকলেও সুবলকে মেপে নিল চোখের দৃষ্টিতে। সে নেশা করে ভুলভাল বকছে কিনা সেটা বোঝার জন্যই হয়তো। দাঁড়িয়ে থাকবেন না, চলেন। বিপিনটারে যে নিয়ে গেল। শান্ত হও। এই দুজন চলো তো, একটা লাঠি আর একটা লণ্ঠন নাও।
ম্যানেজারের কথায় অনিচ্ছা সত্ত্বেও দুজন লোক লাঠি আর আলো হাতে যেতে রাজি হলো। সুবল তাদের নিয়ে আবার ফিরে চলল সপ্তমুখীর পাড়ের দিকে। ঠান্ডা শান্ত জলের পাড়ে এসে দাঁড়ালো চারজনে। সূঁচ বেঁধানো ঠান্ডা বাতাসে হাড় পর্যন্ত জমে যাওয়ার মতো অবস্থা হচ্ছে সবার। জলের পচা পানার ওপর আলেয়া ভেসে উঠছে থেকে থেকে। দূর দূরান্তে কিছু চোখে পড়ল না কারো, শুধু জলের মাঝে বিপিনের নৌকো, আর পাড়ে তাদের থেকে 2-3 হাত দূরে সুবলের নৌকো হালকা ঢেউয়ে কাঁপছে। কোথায় বিপিন, কোথায়? বিপিনকে আর কোথায় পাবেন স্যার? তারে তো জলের নিচে টেনে নিয়ে গেল। কি আবল তাবল বকছিস বলতো? জলে পড়ে গেছে হয়তো। তার বেশি কিছু নয়। স্যার বলেন তো নেমে একবার ডুব দিয়ে দেখি। না থাক, ঠান্ডা জল শরীর খারাপ হবে, কিন্তু অন্ধকারে তো কিছু দেখাও যাচ্ছে না। বিপিন, ও বিপিন! তার দেখা দেখি বটুকো দুপা এগিয়ে বিপিনের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। এমন সময় দলের অন্যজন কাঠের সাঁকোটার দিকে তাকিয়ে যেন কিছু দেখতে পেল। ও ম্যানেজার স্যার, ওদিকে দেখেন। নরুলের কথায় তারা সকলে তাকিয়ে দেখলো কাঠের সাঁকোটার দিকে। দেখলো একটা লোক, মুখে গোপ দাড়ির জঙ্গল, এক দৃষ্টে তাদের দিকেই দেখছে। লোকটার চোখ দুটো যেন অন্ধকারে দপদপ করে জ্বলছে। কে কে ওখানে? কে? উত্তর দাও! লোকটা কোনো কথা না বলে ঝপ করে লাফ দিল জলে, তারপর সাঁতার দিয়ে যেন গায়েব হয়ে গেল জলের মধ্যেই। সকলের পিঠ বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল সমস্ত ঘটনায়। লোকটা ওপারে সাঁতার দিয়ে উঠল না, যেন জলে গুলে গেছে ছায়ামূর্তিটা। জলের দানব! ম্যানেজার বাবু, এই সপ্তমুখীতে জলের দানব বাসা বেঁধেছে। বিপিন, বিপিন রে! এই 3 মাস হলো মাত্র বিয়ে হয়েছিল গো। সকলে সুবলের হাহাকার শুনতে লাগলো। কি যে ঘটেছে তা তাদের মাথায় ঢুকছে না। সপ্তমুখীর জল আবার শান্ত হয়ে গেল ধীরে ধীরে। সকাল হতেই নৌকো নিয়ে জাল ফেলে খোঁজ শুরু হলো নদীর ওপরে। সুবল আর গ্রামের আরো একজন মাঝি ঘন ঘন জাল ফেলছে। নদীর পাড়ে অনেক লোক জড়ো হয়েছে। থানায় খবর দেওয়া হলেও পুলিশের কোনো পাত্তা নেই। পোস্টমাস্টার বেনুবাবুও দাঁড়িয়ে আছে তারাপদদের সাথে। কি করা যায় বলুন তো বেনুবাবু? যা ভয় পাচ্ছিলাম কাল রাতে সেটাই হয়েছে। সুবল সারা গ্রামে রটিয়েছে সপ্তমুখীর জলে জলের দানও এসে জুটেছে, আর কেউ কাজে হাত দিতে চাইছে না। বেনুবাবু খাস কলকাতার মানুষ, কপালের ফেরে এই ডালিমগড়ে চাকরি করছেন। বিচক্ষণ মানুষ। তারাপদ কাজ শুরু করার পর অনেক সাহায্য তার কাছ থেকে পাচ্ছে। বুঝতেই তো পারেন, গ্রামের সব লোকজন ভয় পেলে কেউই কাজ করতে চাইবে না। মুশকিল হলো। আপনি পারলে একবার গ্রাম প্রধানের সাথে কথা বলে দেখতে পারেন। সরকারি কাজ না হলে গ্রামের লোকেরই ক্ষতি হবে। সে চেষ্টা করিনি ভাবছেন? প্রধান বাড়ি নেই, কাশি গেছেন প্রায় 2 মাস হলো। এইভাবে চলতে থাকলে রিপোর্ট জমা দিয়ে আমাকে ফিরে যেতে হবে। চাকরিটা নিয়েও টানাটানি বেঁধে যাবে। দেখেন যা ভালো বোঝেন, তবে একটা কাজ করতে পারেন, যদিও আপনি এসবে বিশ্বাস রাখেন তবেই। কাল রাতে যা দেখেছি তাতে আর কোনো কিছুতেই অবিশ্বাস নেই। বলুন আপনি। দেখেন, এই সাঁকোটার ইতিহাস আমার কিছুটা জানা আছে। অনেক মানুষ নাকি মারা গিয়েছিল এটা বানানোর সময়। আপনি পারলে গ্রামের বৃদ্ধ কারোর সাথে একটু যোগাযোগ করুন। অলৌকিক কোনো ব্যাপার যদি হয় তবে তারাই হয়তো সমাধান করতে পারবে। তারাপদ আর কিছু বলল না। কি করা যায় এই সময় তার মাথায় ঢুকছে না। লোকজন কাজ না করলে ব্রিজের কাজ কিভাবে হবে বুঝতে পারল না সে। অনেক বেলা অবধি বিপিনের দেহ খোঁজার কাজ চললেও কোনো চিহ্ন পাওয়া গেল না। ধীরে ধীরে দুপুর গড়িয়ে সন্ধে নামলো। সবাই নদীর পাড় ছেড়ে গ্রামের ভেতর চলে গেল। নদীর পাড়ে এখন শুধুমাত্র তারাপদ আর পোস্টমাস্টার বেনুবাবুই দাঁড়িয়ে আছেন। জলে চাঁদের আলো চিকচিক করছে। অন্ধকারে জলের ওপর আলেয়া ভেসে উঠছে থেকে থেকে। দেখে মনে হচ্ছে জলে ডোবা মানুষরাই আত্মা হয়ে ভেসে উঠছে। চলুন ফিরে যাই, ঠান্ডায় গা শিরশির করছে। হ্যাঁ চলুন, আর কি। দেখি কাল লেবারদের সাথে কথা বলে যদি কাজ শুরু করা যায়। বেনুবাবু আর তারাপদ ধীরে ধীরে গ্রামের পথ ধরে এগিয়ে চললেন। সুবলের কথায় গ্রামে বেশ আতঙ্ক ছড়িয়েছে বোঝা যাচ্ছে। আগে কয়েকজন লোককে রাস্তায় লণ্ঠন হাতে দেখা যেত, আজ যেন কেউ বাড়ির বাইরেই বেরোয়নি। একটা ভাঙা কুঁড়ের পাশ দিয়ে যেতে যেতে হঠাৎ বেনুবাবু থমকে গেলেন। তারাপদও থামলো তার দেখা দেখি। কি হলো? থামলেন যে? ওইদিকে দেখুন দেখি, দুটো লোক যাচ্ছে না? টর্চটা নেভান।
তারাপদ ঝপ করে টর্চটা নিভিয়ে দিল। দুজনে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রইল। দেখল সত্যি দুটো লোক নিভু নিভু একটা লণ্ঠন হাতে চলেছে সপ্তমুখী নদীর দিকে। লোক দুটোর একজনের মুখ দেখে যেন আকাশ থেকে পড়ল বেনুবাবু আর তারাপদ। বিপিন না? কি ব্যাপার বলুন তো? ও বেনুবাবু? হ্যাঁ, খুব গভীর কোনো ষড়যন্ত্র হচ্ছে হে তারাপদ। এখানে কি করা যায় বলো তো? চলুন তো গিয়ে দেখি কি ব্যাপার। সারা গ্রামের লোক যেখানে দরজায় খিল দিয়েছে সেখানে এরা। চলুন দেখি। খুব সন্তর্পণে তারাপদ আর বেনুবাবু চললেন আবার সপ্তমুখী নদীর দিকে। এরকম সময়ে গ্রামের আরো 2-4জনকে ডাকতে পারলে ভালো হতো, কিন্তু সে সুযোগ নেই। কিছুক্ষণের মধ্যেই বেনুবাবু আর তারাপদ এসে পড়লেন নদীর ধারে। বেজায় ঠান্ডা হাওয়া দিচ্ছে সেখানে। জল বরাবরের মতোই শান্ত। তারাপদ হাতের টর্চ তুলে চারিদিকে দেখতে লাগলো। বিপিন আর তার সাথের লোকটার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার বলুন তো বেনুবাবু? এদিকেই তো এলো সব, গেলটা কোথায়? হ্যাঁ, তাই তো। আচ্ছা, আমাদের চোখের ভুল হলো না তো? ওটা বিপিনই ছিল তো? কি জানি কি ভুতুড়ে কাণ্ড যে ঘটছে সত্যি বুঝতে পারছি না। এমন সময় বেনুবাবু কাঠের সাঁকোটার দিকে তাকালেন। সেখানে যেন কেউ দাঁড়িয়ে আছে বলে মনে হলো তার। তারাপদ, ওদিকে দেখো। তারাপদ হাতের টর্চ তুলে সেদিকে দেখার চেষ্টা করলো। দেখলো একটা লোক সাঁকোর ওপর পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কে কে রে? বিপিন নাকি? দাঁড়া বলেই সে দৌড়লো সাঁকোটার দিকে। মাথায় যেন খুন চেপে গেছে তার। বেনুবাবুও উপায়ান্তর না দেখে তার পিছু নিলেন। দুজনে সাঁকোর ওপর উঠে কিন্তু কাউকে দেখতে পেলেন না। সাঁকোর মাঝখানটা যথারীতি ফাঁকা। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তারাপদ বলল, ওহ, নির্ঘাত মানুষ। উল্টো দিকে দৌড় দিল। কি ব্যাপার ঘটছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। আপনার মাথায় কিছু ঢুকবেও না। কথাটা শুনে দুজনেই চমকে সাঁকোর উল্টো দিকে তাকালো। দেখলো বিপিন আর একটা লোক কখন যেন লাঠি হাতে সেখানে এসে দাঁড়িয়েছে। বিপিন, এখানে কি হচ্ছে খুলে বলবে? আমি আমি বলার কে? যা বলার উনিই বলবেন। কে কে বলবে? বলা মাত্রই দমাদম দুটো লাঠির ঘা পড়লো তাদের মাথায় পিছন থেকে। কি ঘটলো বোঝার আগে তারাপদ আর বেনুবাবু জ্ঞান হারালেন। অনেকক্ষণ পরে লোকজনের কথাবার্তায় চোখ খুলল তারাপদ। তার চুল বেয়ে তখন লাল রক্তের ধারা নেমেছে। চোখ খুলেই শরীর হিম হয়ে গেল তার। একটা খুঁটির সাথে তাকে আর বেনুবাবুকে পিছমোড়া করে বাঁধা। সামনে আগুন জ্বলছে ধিক ধিক করে। আগুনের ওপাশে অপরিচিত একজন মোটাসোটা গোলগাল লোক দাঁড়িয়ে তাদের দিকেই দেখছে। কে বাবুরা, জ্ঞান ফেললো? কে কে আপনি? এই বিপিন, কি হচ্ছে এখানে? কি চাও তোমরা? বিপিন আর কি বলবে, আমি বলছি। ওই সাঁকোটা এই ডালিমগড় আর ওপারের সাথে যোগাযোগের কাজ করছে ধরেন গে আজ 70 বছর। হঠাৎ আপনারা আইলেন আর এসে সিমেন্টের বীজ বানাবেন। মগের মুলুক নাকি? হ্যাঁ, এই সাঁকোটা বানাতে আমার বাপ কত মেহনত করেছিল জানেন আপনারা? জানেন না। তাই এই নদীর ওপরে শুধু আমাদের রাজত্ব, বুঝলেন? যা বলেছেন কর্তা, তাই জন্যই তো সেদিন এই মাখন আর আমি মিলে ওই জলের দানর খেলাটা দেখালাম। মাখন পাকা সাঁতারু, জল থেকে লাফ দিয়ে আমার এনে জলে পড়লো, আর সুবল ভয়ের চোটে গায়ে রটিয়ে দিল সপ্তমুখীতে জলের দানও এসেছে। অবশ্য সব কর্তারই বুদ্ধি। আজও মাখন আর আমি সাঁকোর ধারে এসছিলাম কেউ নদীর ধারে এলে তারে ভয় দেখাবো বলে, তার মধ্যে আপনারা এসে হাজির। বেনুবাবু আর তারাপদ বুঝলেন কি ধূর্ত শেয়ালের মতো বুদ্ধি খাটিয়ে এত কিছু ঘটিয়েছে এই নিত্যবাবু। আজ তারা একরকম নিজেরাই এই ফাঁদে পা দিয়ে আটকা পড়েছেন। কিন্তু নেটবাবু, আমি যতদূর জানি এই সাঁকো বানাতে সে সময়ে গায়ের অনেক মানুষ আপনার বাবাকে সাহায্য করেছিল। কত মানুষ তো জলে ডুবে মারাও গিয়েছিল। এটাকে আপনি একা নিজের সম্পত্তি বলতে পারেন না। তার কথা শেষ হওয়ার আগেই মাখন হাতের লাঠি মাথার উপর তুলে সপাটে বসিয়ে দিল বেনুবাবুর কাঁধে। কতর উপর কথা বলিস? কি রে ম্যানেজার, তোর ওষুধ লাগবে নাকি? নেত্যবাবু রাগে গড়গড় করতে করতে দুপা এগিয়ে এলেন। বেনুবাবুর কথায় তার আঁতে ঘা লেগেছে, চোখে খুনে দৃষ্টি। হিস হিস করে বিষধর সাপের মতো বললেন, যারা মরেছিল তারা কি বাঁচাতে আসবে নাকি তোদের? তুই বেটাকে মেরে ওদের কাছে পাঠাচ্ছি, তারা।
দেখি কোন জলের ভূত আমাকে আটকায়। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই যেন সপ্তমুখীর জলে কেমন তোলপাড় শুরু হলো। নদীর পাড়ে শুরু হলো প্রবল হাওয়া। বিশাল বিশাল নারকেল গাছের মাথাগুলো ভেঙে পড়বে এত জোরে হাওয়া দিতে শুরু করলো। কি ব্যাপার গো কর্তা, এই সময় এমন করে হাওয়া তো দেয় না। সবাই একরকম হাঁ করেই প্রকৃতির হঠাৎ শুরু হওয়া তাণ্ডব দেখতে লাগলো। নিত্যবাবুও যেন হঠাৎ ঘটতে থাকা এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছেন। এমন সময় সবার চোখের সামনে ঘটতে শুরু করলো ভয়ানক এক ঘটনা। উথাল পাথাল হওয়া নদীর জলের মধ্যে দিয়ে উঠে আসতে শুরু করলো একের পর এক ছায়ামূর্তি। পচা গলা দেহ সব্বার। সাঁকো তৈরির সময় এরাই গ্রামের মানুষদের জন্য প্রাণ দিয়েছিল সপ্তমুখীর জলে। নিত্য আর তার দলবল যেন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। দৌড়ে পালাবার বা কিছু করার মতো ক্ষমতাও যেন রইল না তাদের মধ্যে। ছায়ামূর্তির দল এক পা দু পা করে এগিয়ে এলো তাদের দিকে। সবার আগে বিপিন দৌড়তে গেল গ্রামের দিকে। কয়েক পা যেতেই পিছন থেকে লম্বা হাত বাড়িয়ে এক প্রেত মূর্তি চেপে ধরল তার মাথা। তারপর হিড় হিড় করে তাকে টেনে নিয়ে চলল সপ্তমুখীর দিকে। নেত্যবাবু ততক্ষণে পকেট থেকে পিস্তল বের করে ফেলেছেন। প্রেত মূর্তিগুলোর দিকে পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু কয়েক মুহূর্ত মাত্র চলল তার এই আস্ফালন। প্রেতের দল একের পর এক জড়িয়ে ধরতে শুরু করলো তার বিশাল দেহটাকে। প্রবল চাপে চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে শুরু করলো তার। কি ঠান্ডা রে। ধপাস করে একটা শব্দে তারাপদ আগুনের পাশে তাকিয়ে দেখলো মাখন কখন যেন ভয়ে জ্ঞানশূন্য হয়ে পড়েছে। ছায়ামূর্তিগুলো এরপর নেত্যর প্রাণহীন দেহটাও নিয়ে চলল সপ্তমুখীর দিকে। তাদের মুখে যেন পরিতৃপ্তির হাসি। একসময় এই গ্রামের মানুষদের জন্য প্রাণ দিয়েছিল এরাই এই সপ্তমুখীর জলে। আজ আবারও গ্রামের মানুষদের জন্যই উঠে আসতে বাধ্য হয়েছিল তারা নিজেদের শান্তির ঘুম ছেড়ে। ভোর ভোর হয়েছে তখন। বটুক, নরুল আর কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিল ম্যানেজার বাবুর খোঁজ করতে। রাতের বেলা নদীর পাড়ে আসতে ভয় হচ্ছিল তাদের, তাই ভোরবেলায় আসার কথা ভাবে তারা। কিছুক্ষণের মধ্যে ম্যানেজার তারাপদ, পোস্টমাস্টার বেনুবাবু আর এলাকার ত্রাস মাখন সর্দারকে সপ্তমুখীর পাড়ে আবিষ্কার করে তারা। তিনজনেই তখন জ্ঞানশূন্য। তারাপদ আর বেনুবাবুর হাত পা খুলে দিলে তাদের মুখ থেকে সব শুনে সকলে হতবাক হয়ে যায়। নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এত বড় একটা চক্রান্ত যে কেউ করতে পারে, তারাপদর মুখে না শুনলে তারা বিশ্বাসও করতে পারত না। এরপর মাখন সর্দারকে চাপাচাপি করতেই সে সব বলে তাদের। এখানে ব্রিজ তৈরির কাজ শুরু হতেই নেত্যবাবু তা আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কাজ থামানো যাচ্ছিল না। তখন এই বুদ্ধিটা নেত্যবাবুই বের করেন। ভয় দেখিয়ে গ্রামের লোককে তুলে রাখলেই কাজ করানোর মতো কেউ থাকবে না। তারপরেও যদি কেউ সাহস করে রাতের বেলা নদীর পাড়ে আসে, খুন করে জলে ফেলে দেওয়া হবে। সেটাও ঠিক করি আমরা। তার বদলে বিপিনকে কলকাতায় বড় চাকরি আর আমাকে ব্যবসা করার টাকা দেবেন বলেছিলেন তিনি। নেত্যবাবুর ইচ্ছে ছিল এই ডালিমগড়ে বরাবর যেন তাদের পরিবারেরই ঠাট বজায় থাকে। তাই সকলে হতবাক হয়ে শুনল তার কথা। সপ্তমুখীর জল যেন স্থির হয়ে থমকে দাঁড়িয়ে আছে তখন। যেন তার নিচে ঘুমিয়ে থাকা সেই সকল ছায়ামূর্তির দলের দীর্ঘ নিঃশ্বাসও শুনতে পারছে সেখানে দাঁড়িয়ে থাকা সকলে। শেষ হলো কোটুনস অ্যানিমেশনসের আজকের গল্পের পরিবেশনা। আজকের গল্পটা কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও আর গল্পটাকে শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আর পরের ভিডিওতে।